আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা পরমাণু মডেল ও নিউক্লিয় পদার্থবিজ্ঞান এই অধ্যায়ের 13তম লেকচারটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে এই অধ্যায়ের উপরে 12টা লেকচার কমপ্লিট করে ফেলছি। এর ধারাবাহিকতায় আজকের এই 13তম দিনে আমরা তেজস্ক্রিয়তা টপিকসের যে ম্যাথগুলো বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেরি না করে আমরা শুরু করব আমাদের আজকের লেকচার। তো প্রথমে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এখানে বলা হচ্ছে কি ভাই, 1 গ্রাম রেডিয়াম 5 বছরে আলফা কণা বিকিরণের ফলে 2.1 মিলিগ্রাম কমে যায়। তারপর বলছে রেডিয়ামের অধ্যায়কতা, এই মানটা আমাদের বের করা লাগবে। আচ্ছা, আমরা যদি অ্যানসার করে বলছে ভাই 1 গ্রাম রেডিয়াম, তার মানে শুরুতে যে পরিমাণটা বা যে ভর ছিল রেডিয়ামে সেটা কত ছিল ভাই? 1 গ্রাম। তো বলছে 1 গ্রাম রেডিয়াম 5 বছরে, মানে এটা হচ্ছে সময়ের মান, আলফা কণা বিকিরণ ফলে 2.1 মিলিগ্রাম কমে যায়। রেডিয়ামের অধ্যায় কত, এটা আমাদের বের করা লাগবে। আচ্ছা, আমরা যে সূত্রটা জানি সেটা কি ভাই? m = m0 e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। এখানে কার পরিচয় কি ভাই, এই সব কিছু আমরা মোটামুটি জানি, আমরা প্রথম থেকে এগুলো আলোচনা করে আসতেছি। কারণ আমি যদি একবার বলে দিই, এখানে m ছিল ভাইয়া টি সময় অতিবাহিত হওয়ার পর, টি সময় অতিবাহিত হওয়ার পরে অবশিষ্ট যে ভর ছিল সেটাই হচ্ছে ভাই এই m এর মান। আর m0 কি ভাই? আর এই m0 হচ্ছে শুরুতে যে পরিমাণ ভর ছিল তার পরিমাণ, ঠিক আছে? আর ল্যামডা ছিল অবক্ষয় ধ্রুবক, আর টি হচ্ছে ভাই নির্দিষ্ট সেই সময়। আচ্ছা দেখো, তো আমাকে মূলত ওই যে কি বের করতে বলছে, অধ্যায় বের করতে বলছে। আচ্ছা, অধ্যায় টাও সমান, আচ্ছা অধ্যায় টি হাফ সমান টি হাফ ইকুয়াল টু ln2 ডিভাইডেড বাই ল্যামডা। তার মানে আমি যদি কোনোভাবেই এই ল্যামডার মানটা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমি অধ্যায়ের মানটা ভাই পেয়ে যাচ্ছি, তাই না? তো আমার এখন মেইন টার্গেট হচ্ছে আমাকে আগে ল্যামডার মানটা বের করা লাগবে। তো ল্যামডার মান বের করার জন্য আমাকে ওরা প্রয়োজনীয় উপাত্ত দিয়ে রাখছে। আমি এখানে m এর মান যদি বসাইতে পারি, m0 এর মান বসাইতে পারি এবং t এর মান যদি বসাইতে পারি তাহলে কিন্তু আমি ল্যামডার মানটা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। তো দেখো, এখানে m ছিল ভাই অবশিষ্ট পরমাণু সংখ্যা। আচ্ছা, আমাকে বলছে 1 গ্রাম রেডিয়াম, মানে শুরুতে যে পরিমাণটা ছিল তাকে আমরা m0 দ্বারা যদি প্রকাশ করি, এটা কত ছিল ভাই? 1 গ্রাম, ঠিক আছে? তারপর বলছে বিকিরণের ফলে এত গ্রাম কমে যায়। আচ্ছা, এত গ্রাম কমে যায় মানে কি বোঝাচ্ছে ভাই এটা দ্বারা? এটা দ্বারা বোঝাচ্ছে যে শুরুতে যে পরিমাণ ভর ছিল তার থেকে ক্ষয় হয়েছে কতটুকু ভাই? এই যে 2.1 মিলিগ্রাম, এটা হচ্ছে ভাই ক্ষয় হয়ে গেছে 5 বছর সময়। তো আমি যদি এখন অবশিষ্ট ভর বের করতে চাই তাহলে শুরুতে যে ভর ছিল এবং যেটা ক্ষয় হয়েছে দুইটা যদি বিয়োগ করি তাহলে আমার অবশিষ্ট ভর পেয়ে যাব না আমি? হ্যাঁ, আমি কিন্তু অবশিষ্ট ভর পেয়ে যাব। অবশিষ্ট ভর যদি m হয় তাহলে m = m0 মাইনাস m প্রাইম। এই m প্রাইম কে আমরা ভাই কি বুঝাচ্ছি? m দিয়ে আমরা বুঝাচ্ছি কি পরিমাণ ভর ক্ষয় হয়ে গেছে। তো দেখো, আদিতে ভর ছিল ভাই 1 গ্রাম আর ক্ষয় হয়েছে ভাই 2.1। আচ্ছা, এটা আছে ভাই মিলিগ্রামে। আমরা যদি এটাকে গ্রামে প্রকাশ করি তাহলে এটাকে 10⁻³ দ্বারা গুণ করবো, ঠিক আছে ভাই? তাহলে আমার যে 5 বছর পরে অবশিষ্ট ভর থাকলো সেটা হচ্ছে ভাই 1 মাইনাস 2.1 ইন্টু 10⁻³ এত গ্রাম আমার ভাই অবশিষ্ট থাকলো। আর এটা কিন্তু এই m এর মান, বুঝা গেছে? আর সময়ের মানটা ওরা বলছে ভাই কত বছর? 5 বছর, ঠিক আছে? তো আমি যদি এখানে মানগুলো বসাই আমি কিন্তু ল্যামডার মান পেয়ে যাব। আর ল্যামডার মান পেয়ে গেছি মানে আমি কিন্তু অধ্যায়ের মানটা পেয়ে গেছি, বুঝা গেছে? তো দেখো, m এর জায়গায় আমি লিখবো ভাই 1 মাইনাস 2.1 ইন্টু 10⁻³, ঠিক আছে? আর m0 হচ্ছে ভাই যেহেতু 1 গ্রাম শুরুতে ছিল ওই জন্য আমি কত লিখলাম? 1। এখন e মাইনাস ল্যামডার জায়গায় আমি কি লিখবো ভাই? আচ্ছা, এটা যদি এটা হয় তাহলে আমি লিখতে পারবো তো ল্যামডা ইকুয়াল টু ln2/t হাফ, ঠিক আছে? তাহলে আমি ল্যামডা জায়গায় এখন লিখবো ভাই ln2 ডিভাইডেড বাই t হাফ, আর ইনটু এখানে হচ্ছে ভাই সময়ের যে মান, ঠিক আছে? আচ্ছা দেখো,
তাহলে আমি এখানে লিখবো 1 মাইনাস 1 2.1 tan inverse 3 ইকুয়াল টু e পাওয়ার মাইনাস ln2। এই টি হাফ এর মান তো আমি বের করব, তাই না? টি হাফ এর মান বের করব ইনটু টি। এই টি এর যে সময়টা বলছে ভাই, এখানে বলছে ওটা কত, 5 বছর। তাহলে এই টি এর মান হবে কত ভাই, 5। আমি একক সময়ের এককটা বছরে রাখলাম, ঠিক আছে। তো এখন কি হলো দেখো, এই যে ln2 তো একটা নির্দিষ্ট মান, তাই না? দেখো একটা সমীকরণ পাইছি আমি টি হাফ, এখানে একটাই চলক, একটাই সমীকরণ, একটাই চলক। আমি যদি ক্যালকুলেটরে ইনপুট দিই তাহলে টি হাফ এর মানটা আমি কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। আমরা সেই কাজটা এখন করব। তো দেখো আমি যদি এটা হিসাবটা করি, 1 মাইনাস 2.1 tan inverse 3 ইকুয়াল টু e পাওয়ার মাইনাস ln2 t হাফ ইনটু 5। শিফট ক্যালক, আমার যে অ্যান্সারটা আসলো সেটা হচ্ছে ভাইয়া তবে আমার যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে 1648.62। অতএব টি হাফ ইকুয়াল টু 1648.62 এত। আচ্ছা, তাহলে আমি এই ইকুয়েশনটা ক্যালকুলেটরে ভাই ইনপুট দিছি, আমি টি হাফ এর যে মান সেটা কিন্তু পেয়ে গেছি। এই মানটা আমি পাইছি ভাই 1648.62। আচ্ছা, একক কি লিখবো? আমি এখানে যে সময়ের একক বসাইছিলাম ভাই বছরে, তাই না? তাহলে আমি এখানে যে এককটা পাবো সেটা হবে এত বছর, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। আর তো আমি যদি আরেকবার এই প্রশ্নটা রিক্যাপ করি, এখানে বলা হচ্ছে 1 গ্রাম রেডিয়াম 5 বছরে আলফা কণা, 1 গ্রাম রেডিয়াম 5 বছরে আলফা কণা বিকিরণের ফলে 2.1 মিলিগ্রাম কমে যায়। রেডিয়ামের অধ্যায় কত সেটা আমাদের মূলত বের করতে বলছিল। তো আমি তো সূত্র একটাই জানি, মানে অনেকগুলো জানি, তার মধ্যে একটা হচ্ছে m ইকুয়াল টু m নট e পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে m ছিল t সময় পর অবশিষ্ট পরমাণু সংখ্যা। আমার আদিতে যে পরমাণু ছিল, পরমাণুর যে ভর ছিল, আদিতে যে পরমাণুর ভর ছিল সেটা 1 গ্রাম ওরা বলছে, আর ক্ষয় হয়েছে 2.1 মিলিগ্রাম। তো অবশিষ্ট কি পরিমাণ থাকলো, তাহলে 1 গ্রাম থেকে এটা আমাকে বাদ দেওয়া লাগবে। এটা হচ্ছে অবশিষ্ট ভর, আর এটা হচ্ছে কার মান, এই m এর মান, ঠিক আছে। আর m নট তো 1 গ্রাম ছিলই, আর ওই যে টি এর মান তো ওরা বলছে কত বছর, 5 বছর। তো আমি এটা ক্যালকুলেশন করছি, জাস্ট আমার যে উত্তর টি হাফের মান অর্থাৎ অর্ধের মান ওরা মানে পেয়েছি আমি 1684.62 বছর। আশা করি এই প্রশ্নটা আমরা সবাই বুঝতে পারছি। তবে আশা করি আমরা এই অঙ্কটা বুঝছি, খুব সহজ একটা অঙ্ক, তাই না? আর এই প্রশ্নটা কোথায় আসছিল জানো? এটা ভাইয়া আমাদের বুয়েটে 4-5 সেশনে ভর্তি পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আসছিল, ঠিক আছে। তো আশা করি আমরা এই প্রশ্নটা সবাই বুঝতে পারছি। মানে আমরা এমন ভাবে সমস্যাগুলো অ্যাপ্রোচ করব যেন আমাদের বোর্ড পরীক্ষার যে প্রস্তুতি সেটা তো অবশ্যই সম্পন্ন হবে, সেই সাথে সাথে ভাইয়া আমাদের অ্যাডমিশন প্রস্তুতিটাও যেন সমান তালে এগিয়ে যায়, সেভাবে আমরা কিন্তু অগ্রসর হবো, ঠিক আছে। তো আমি এটা বুঝলাম, আমরা এখন এর পরের অঙ্কটা নিয়ে আলোচনা করব। তবে আমরা এখন আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা রুয়েটে 8-9 সেশনে ভর্তি পরীক্ষায় আসছিল, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে কি ভাই, এক খণ্ড রেডনের 60% ক্ষয় হতে কত সময় লাগবে? কি বলছে ভাই, এক খণ্ড রেডনের 60% ক্ষয় হতে কত সময় লাগবে? এই মানে এই সময়ের মানটা আমাকে বের করতে ওরা বলছে। আর ওরা বলছে ভাইয়া রেডনের অধ্যায় 4 দিন, ঠিক আছে। অধ্যায়ের মানটা ওরা দিছে 4 দিন। তো আমরা যদি এখন অ্যান্সার করি, আচ্ছা, আমরা যদি এই অধ্যায়ের মূলত সূত্রগুলো লিখতে পারি তাহলে মোটামুটি ধরে নিতে পারো যে অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। তো আমি জাস্ট এখন সূত্রটা যদি লিখি ভাই, n ইকুয়াল টু n নট e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু t। আচ্ছা, 60% ক্ষয় হতে হবে, ঠিক আছে ভাই। কত সময় লাগবে, মানে t এর মানটা আমাকে মূলত বের করা লাগবে। তো t এর মান বের করার জন্য n নট এর মান আমাকে জানা থাকা লাগবে এবং ল্যামডার মানটাও জানা থাকা লাগবে। আমি কিন্তু টি ছাড়া বাকি সবগুলোই মানই জানি। কিভাবে? এই যে ল্যামডা আমাকে, মানে এই প্রশ্নে ওরা বলছে অধ্যায় 4 দিন, যেহেতু অধ্যায় বলছে এটার মানে আমি এখান থেকে ল্যামডার মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। কেন? আমরা জানি ভাইয়া ল্যামডা ইকুয়াল টু ln2 ডিভাইডেড বাই টি হাফ, ঠিক আছে। আচ্ছা,
আমাকে কি বলছে ভাই, রেডনের 60% ক্ষয় হওয়া লাগবে। আমাদের যে এখানে n ছিল, এই n ছিল ভাই অবশিষ্ট পরমাণু সংখ্যা, ক্ষয় হওয়া পরমাণু সংখ্যা কিন্তু না। আমার n ছিল কি ভাই, অবশিষ্ট পরমাণু সংখ্যা। তো এখানে দেখো যদি 60% ক্ষয় হতে হয় তাহলে অবশিষ্ট ভাই অবশ্যই কত পার্সেন্ট থাকবে, 40% থাকবে, তাই না? আমাকে বোঝা লাগবে ভাইয়া, দেখো খুব সাধারণ বিষয়গুলো। আমাকে এরা বলছে 60% ক্ষয় হতে হবে, তাহলে যদি 60% ক্ষয় হতে হয় তাহলে নিশ্চয়ই, তাহলে অবশ্যই 40% ভাইয়া অবশিষ্ট থাকবে। বোঝা গেছে? আর তাহলে ভাইয়া দেখো, আমি যদি এই হিসাবটা করি n/n0, তাহলে ভাই এই মানটা কত হবে ভাই, 40%। বোঝা গেছে কি বিষয়টা? যেহেতু 60% ক্ষয় হচ্ছে তাহলে অবশিষ্ট ভাড়া থাকবে 40%। তো এটাকে আমি লিখতে পারি এভাবে 40/100, অথবা এটাকে লিখতে পারি ভাই 4/10। ঠিক আছে, বোঝা গেছে? তো এখন দেখো n/n0 ইকুয়াল টু e পাওয়ার মাইনাস ল্যামডা। এখন ল্যামডার জায়গায় আমি কি লিখবো ভাই, এই জিনিসটা ln2/t হাফ, ln2 আচ্ছা টি হাফ মানে অর্ধের মান ওরা কিন্তু এখানে বলছে ভাই কতদিন, 4 দিন। তো আমি টি হাফের জায়গায় লিখবো ভাই 4 কিন্তু এই সময়ের মানটা আমি মূলত বের করব। তো দেখো ভাই n/n0 এর মান হচ্ছে 4/10। ঠিক আছে, 4/10 ইকুয়াল টু e পাওয়ার মাইনাস ln2 নিচে হচ্ছে 4 ইনটু t। ঠিক আছে, অতএব t ইকুয়াল টু, আমার সমীকরণ একটা, চলক একটা, তাহলে যদি আমি ক্যালকুলেটরে ভাই এই ইকুয়েশনটা ইনপুট দিই তাহলে আমি আউটপুট হিসাবে কিন্তু সময়ের মানটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি সেই কাজটা এখন করব। দেখো 0.4 ইকুয়াল টু e পাওয়ার মাইনাস ln2/4 ইনটু t শিফট ক্যালক অ্যানসার। তাহলে আমার যে সময়ের মানটা ভাই আসলো সেটা হচ্ছে 5.288 সময়ের, অর্থাৎ টি এর মান যেটা আসছে ভাই সেটা কত, 5.288। এখন একক লেখা লাগবে আমাকে, তাই না? আমি দেখো এখানে যে অধ্যায়ের এককটা বসাইছিলাম সেটা কি ছিল ভাইয়া, এই যে দিন এককে। ঠিক আছে, সময়ের এককটা ছিল দিনে, তাহলে এখানে যে আমি এককটা পাবো সেটা অবশ্যই কি হবে, এত দিন। আর এটা হচ্ছে আমার ভাই সেই অ্যান্সার। আশা করি আমরা সবাই এই প্রশ্নটা বুঝতে পারছি। এই প্রশ্নটা রুয়েটে 8-9 সেশনে যদিও আসছিল, কিন্তু আমাদের এখন মনে হচ্ছে না ভাই এই প্রশ্নটা অনেক সোজা। হ্যাঁ, আমরা যদি বুঝে বুঝে বিষয়গুলো অ্যাপ্রোচ করতে পারি তাহলে কিন্তু ভাই আমাদের প্রতিটা জিনিসই সোজা মনে হবে। ঠিক আছে, তো আশা করি আমরা এটা সবাই বুঝছি। আমি মুসলাম, এটা আমরা এর পরের অঙ্ক নিয়ে আলোচনা করব। এখন আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এখানে বলা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু চুয়েটে 3-4 সেশনে ভর্তি পরীক্ষায় আসছিল। ঠিক আছে ভাই, তো বলা হচ্ছে কি একটি বস্তুতে যদি প্রারম্ভিক অবস্থায় 10⁹ সংখ্যক, আচ্ছা au থেকে কি ভাই, au থেকে হচ্ছে গোল্ড। ঠিক আছে, 10⁹ সংখ্যক গোল্ডের পরমাণু থাকে, তবে কত সময়ে তার ভাই 3 × 10⁸ সংখ্যক পরমাণু ভেঙে যাবে। তার মানে আমার যে সময়ের মান সেটা ওরা বের করতে বলছে। তারপর বলছে গোল্ডের অধ্যায় হচ্ছে ভাই 2.7 এত দিন। ঠিক আছে, খুব সহজ একটা অঙ্ক, তাই না? আমরা এর থেকেও কিন্তু কঠিন অঙ্কগুলো অলরেডি করে আসছি। ঠিক আছে, তো এগুলো আমাদের কাছে এখন ভাই অনেক সোজা মনে হবে। তো আমি যদি অ্যান্সার করতে যাই, আমি সূত্র জানি একটা। ঠিক আছে ভাই, সূত্রটা কি, n = n0 e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু t। ঠিক আছে, দেখো আমরা এতগুলো প্রশ্ন সলভ করলাম বা অনেকগুলো কিন্তু ম্যাথ অলরেডি সলভ করে ফেলছি। তার মধ্যে আমরা এই সূত্রটা যে কতবার ইউজ করছি তার কোনো ঠিক আছে ভাই না। ফিজিক্সের বিষয়গুলো হচ্ছে আমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং সূত্র মাথায় থাকে তাহলে যে কোনো অঙ্ক কিন্তু আমাদের দ্বারা সলভ করা সম্ভব। ঠিক আছে ভাই, তো আমাদের কাজ হবে কি প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার রাখা, প্রতিটা সূত্র সবসময় মাথায় রাখা, তাহলে আমাদের আর কোথাও সমস্যা হওয়ার কোনো কথা না। ঠিক আছে, তো দেখো আমরা সূত্রটা জানি n = n0 e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু t। এখানে n ছিল ভাইয়া t সময় পর অবশিষ্ট পরমাণু সংখ্যা, n0 হচ্ছে শুরুতে যে পরমাণু ছিল তার সংখ্যা, আর ল্যামডা হচ্ছে ভাইয়া অবক্ষয় ধ্রুবক, t হচ্ছে নির্দিষ্ট সেই সময়। বোঝা গেছে? তো আমার উদ্দীপকেরা বলছে যে প্রারম্ভিক অবস্থায় 10.9 সংখ্যক পরমাণু ছিল। ঠিক আছে, তাহলে আমি প্রারম্ভিক অবস্থায় যেটা ছিল সেটাকে n দ্বারা প্রকাশ করলাম, এটা ছিল ভাই 10⁹। ঠিক আছে, এত ঠিক। আচ্ছা
তার বলছে কত সময়ে তার 3 × 10⁸ সংখ্যক পরমাণু ভেঙে যাবে। আচ্ছা, শুরুতে ছিল ভাইয়া এইটা, ভেঙে গেল হচ্ছে এত সংখ্যক, তাহলে অবশিষ্ট যে থাকবে অর্থাৎ n এর যে মান হবে, শুরুতে ছিল ভাইয়া 10⁹, ভেঙে গেল 3 × 10⁸। এই দুইটার যে বিয়োগফল এত সংখ্যক পরমাণু কিন্তু মূলত ভাইয়া অবশিষ্ট থাকতেছে। আগে থেকে বুঝছো ভাইয়া, মানে ভেঙে গেছে এত সংখ্যক, ঠিক আছে, আমার লাগবে অবশিষ্ট কতগুলো থাকলো সেই সংখ্যাটা, ঠিক আছে। শুরুতে ছিল এইগুলো এত সংখ্যক, ভেঙে গেছে এত সংখ্যক, আর যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে এটা থেকে এটা কি করা লাগবে ভাই, বিয়োগ করা লাগবে। তো তারপর যেহেতু অধ্যয়ন কথা বলছে ওরা ভাইয়া, তাহলে আমরা জানি ল্যামডা ইকুয়াল টু ln2/t½ ইকুয়াল টু ln2 ডিভাইডেড বাই t½ এর মান হচ্ছে ভাই 2.7। সময়ের একক যেহেতু আমি দিনে বসাইছি, ওই জন্য ল্যামডার একক হবে ভাই ডে ইনভার্স 1, ডে ইনভার্স 1, ডে ইনভার্স 1। বুঝা গেছে? তো এখন জাস্ট আমি এখানে মানগুলো বসাবো, ক্যালকুলেশন করব, আমার কাজ শেষ। বুঝা গেছে? তো দেখো n হচ্ছে অবশিষ্ট পরমাণু সংখ্যা, সেটা হচ্ছে 10⁹ মাইনাস 3 × 10⁸ ইকুয়াল টু n নট হচ্ছে ভাই শুরুতে যে পরমাণু ছিল সেটা হচ্ছে 10⁹ ইনটু e পাওয়ার মাইনাস ল্যামডার মান হচ্ছে ln2, নিচে হচ্ছে ভাই অধ্যায়ের মান হচ্ছে 2.7 ইনটু t। এই সময়টা মূলত আমাকে বের করা লাগতেছে। তো আমি যদি এখন সময়ের মানটা বের করি, t ইকুয়াল টু, দেখো একটা ইকুয়েশন একটা চলক, তাহলে আমি ক্যালকুলেটরে বা ইনপুট দিব, আউটপুট হিসাবে সময়ের মানটা আমি ইজিলি পেয়ে যাব। তো দেখো 10⁹ মাইনাস 3 × 10⁸ ইকুয়াল টু 10⁹ ইন্টু e পাওয়ার মাইনাস ln2 ডিভাইডেড বাই 2.7 ইন্টু t শিফট ক্যালক। তাহলে আমার যে সময়ের মান সেটা আসতেছে ভাইয়া 1.389। তাহলে আমি ক্যালকুলেশন করে টি এর যে মানটা পাইছি সেটা হচ্ছে 1.389 এত। এখন সময়ের যে একক সেটা এই এককটা আমাকে লেখা লাগবে। দেখো আমি যে এখানে অধ্যায় বসাইছিলাম ভাই, অধ্যায়ের একক কিন্তু দিনে বসাইছিলাম, তাহলে সময়ের যে এই এককটা পাবো সেটা হবে অবশ্যই এত, আর এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আমরা এই প্রশ্নটা সবাই বুঝতে পারছি, যেটা চুয়েটে 3-4 সেশনে ভর্তি পরীক্ষায় আসছিল। অনেক সোজা একটা অঙ্ক ভাই, আমি যা সূত্রটা লিখছি, মানগুলো বসাইছি, ক্যালকুলেশন করছি, একদম রেডিমেড অঙ্ক বলা যায়, ঠিক আছে। তো আমরা এখন এর পরের অঙ্কটা নিয়ে আলোচনা করব। আমি মুসলাম, এটা হচ্ছে ভাই 1 গ্রাম একটি তেজস্ক্রিয় বস্তুর প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 এতটি পরমাণু ক্ষয় হচ্ছে। মানে একটা বস্তুর প্রথমে ছিল ভাই 1 গ্রাম, প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 এতটি করে পরমাণু ক্ষয় হচ্ছে। তার বলছে বস্তুর পারমাণবিক ওজন হচ্ছে, মানে পারমাণবিক সংখ্যা, যেটা পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা না, পারমাণবিক ভর হচ্ছে ভাই 226, ঠিক আছে। আবার বের করতে বলছে গড় আয়ু কত, এটা আমাকে বের করা লাগবে। আচ্ছা, আমরা যদি এখন অ্যানসার করি এটার, আমার শুরুতে ভাইয়া বলছে 1 গ্রাম, ঠিক আছে, মানে বস্তুটা ছিল, এটা বলছে বলুক, সমস্যা নাই। বলছে প্রতি সেকেন্ডে এতটা করে পরমাণুর ক্ষয় হচ্ছে, ঠিক আছে ভাইয়া। তার মানে আমাকে যে মানটা ওরা দিচ্ছে, এই যে dN/dt, প্রতি সেকেন্ডে ক্ষয়ের মানটা দিচ্ছে ভাইয়া, এটা সমান টু, এটা ইকুয়াল টু 3.7 × 10⁻10, ঠিক আছে, এত। আচ্ছা, প্রতি সেকেন্ডে এতটা করে ক্ষয় হচ্ছে, তাহলে একক কোনটা হবে? একক হবে অবশ্যই dps। তার মানে প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 এতটি করে পরমাণুর ক্ষয় হচ্ছে। তারপর বলছে ভাইয়া এই যে পারমাণবিক ওজন বলছে 226, গড় আয়ু কত, আমাকে সেটা বের করা লাগবে। আমরা সূত্র জানি একটা, মানে একদম যে মূল সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে dN/dt ইকুয়াল টু ভাইয়া n × ল্যামডা, ঠিক আছে। তো আমাকে যেহেতু গড় আয়ু বের করতে বলছে, আমি কিন্তু ল্যামডা থেকে গড় আয়ুতে যেতে পারবো। কিভাবে? আমরা জানি গড় আয়ু তো টাউ ইকুয়াল টু ln2, নিচে হচ্ছে ভাইয়া ল্যামডা, ঠিক আছে। তাহলে আমি ল্যামডার জায়গায় লিখতে পারবো, আচ্ছা সরি এটা না, ভুল লিখছি আমি,
টাও ইকুয়াল টু ছিল ভাই 1 বাই ল্যামডা, ঠিক আছে। তাহলে অতএব ল্যামডা ইকুয়াল টু 1 বাই টাও, ঠিক আছে। এটা আমরা এই সূত্রগুলো প্রথম দিকে আলোচনা করে আসছি। তো দেখো এখন যদি আমি লিখি dn বাই dt ইকুয়াল টু n ইনটু ল্যামডা জায়গায় কি লিখবো ভাই 1 বাই টাও, ঠিক আছে। এখন দেখো আমি কিন্তু এখানে dn বাই dt এর মানটা জানি, ঠিক আছে। আমাকে টাও এর মানটা বের করা লাগবে। আমি যদি শুধুমাত্র n এর মানটা জানতে পারি তাহলে কিন্তু আমি এখান থেকে এই ইকুয়েশন থেকে টাও এর মানটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এখন আমার কাজ হচ্ছে n এর মানটা নিয়ে আসা। তো এটা বের করার জন্য আমাকে কিন্তু ওরা একটা কথা বলছে কি ভাই, আমার শুরুতে যে ভর ছিল সেটা মানে যে পরিমাণ ভর ছিল পদার্থের সেটা হচ্ছে ভাই 1 গ্রাম, ঠিক আছে। আবার পারমাণবিক ভর বলছে ভাই 226। তো এখান থেকে কিন্তু আমি n এর মানটা বের করে ফেলতে পারবো। কিভাবে? আমি এটা যদি মুছলাম, আমরা কেমিস্ট্রিতে পড়ছি একটা বিখ্যাত সূত্র, মোল সংখ্যা n ইকুয়াল টু ভর বাই আণবিক ভর ইকুয়াল টু ভাই পরমাণু সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে। এই সূত্রটা আমরা কেমিস্ট্রিতে পড়ে আসছি। তো এখানে হচ্ছে ভাই W হচ্ছে আণবিক ভর, সরি W হচ্ছে ওজন, m হচ্ছে আণবিক ওজন বা আণবিক ভর যেটা বলো, আর এই n হচ্ছে ভাইয়া তোমার পরমাণু সংখ্যা, আর n হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এই মানটা ফিক্সড, এটা হচ্ছে ভাই 6.023 ইনটু 10^23, n এর মান হচ্ছে এইটা, ঠিক আছে। তো এখন দেখো আমি মানে আমার এখানে n এর মানটা লাগবে n ইকুয়াল টু W বাই m ইনটু n a, ঠিক আছে ভাই। আমার কিন্তু মোটামুটি কাজ শেষের দিকে, ঠিক আছে। তো দেখো আমি এখানে জানি dn বাই dt ইকুয়াল টু, এখন n এর জায়গায় লিখবো ভাই W বাই m ইনটু na ইনটু 1 বাই টাও। আমি এখানে টাও ছাড়া বাকি যেগুলো চলক আছে সবার মান কিন্তু জানি, ঠিক আছে। আমি dn বাই dt এর মান জানি, w এর মান জানি, m এর মান জানি, আর na হচ্ছে একটা নির্দিষ্ট ধ্রুবক, ঠিক আছে, যার মানটাও আমরা জানি। আমি যদি মানগুলো এখন জাস্ট সিম্পল ভাবে বসাই, dn বাই dt এর মান হচ্ছে 3.7 10^10। আচ্ছা, w হচ্ছে 1 গ্রাম, w হচ্ছে 1, আর আণবিক ভর বা আণবিক ওজন ভাই বলছে কত 226 ইনটু n এর মান হচ্ছে 6.023 10^23 ইনটু 1 বাই টাও, ঠিক আছে। এখন দেখো একটা ইকুয়েশন চলক একটা, তুমি কিন্তু ক্যালকুলেটরে যদি কাজটা করো ইজিলি এই টাও এর মানটা ভাই পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমিও সেই কাজটাই করব যেটা তুমি বাসায় বসে করবা। তবে আমি যদি এখন ক্যালকুলেশনটা করি তাহলে এটা হচ্ছে 3.7 10^10 ইকুয়াল টু 6.023 10^23 ডিভাইডেড বাই 226 ইনটু 1 বাই টাও শিফট ক্যালক। এটা অ্যানসার আসতেছে ভাই আমাদের, অতএব টাও ইকুয়াল টু ভাই 7.203 ইনটু 10^10, ঠিক আছে। এটা হচ্ছে টাও এর মান। আচ্ছা, এটা হচ্ছে ভাই আমার সেই কাঙ্ক্ষিত অ্যানসার। আশা করি আমরা এই প্রশ্নটা সবাই বুঝতে পারছি। তারপর শেষ হয়নি তো, এককটা লেখবো না। তবে আমি ক্যালকুলেশনটা করে টাওয়ার যে মান পাইছি সেটা হচ্ছে 7.203 ইনটু 10^10, এটা হচ্ছে টাওয়ার মানটা। এখন আমাকে কি লেখা লাগবে ভাই? ইউনিট বা একক লেখা লাগবে। আচ্ছা, একক আমি কোনটা বসাবো, যেটা উদ্দীপকে ছিল সেই একক আমাকে এখানে বসা লাগবে। তো দেখো এখানে বলছে ভাই প্রতি সেকেন্ডে এতটা করে পরমাণু ক্ষয় হচ্ছে, তার মানে এত ডিপিএস ওরা বলছে, ঠিক আছে। তো যেহেতু এখানে সময়ের একক ওরা সেকেন্ডে বলছে, তাহলে আমাকেও এখানে সময়ের একক ভাই সেকেন্ডেই লিখতে হবে। এটাই হচ্ছে আমার সেই অ্যানসার, ঠিক আছে। আশা করি আমরা সবাই এই প্রশ্নটা বুঝতে পারছি। অনেক সোজা একটা অঙ্ক ছিল যেটা চুয়েটে 4-5 সেশনে ভর্তি পরীক্ষায় আসছিল, ঠিক আছে। তো আমরা এখন এই পরের অঙ্কটা নিয়ে আলোচনা করতেছি বা করব। যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা বুয়েটে 1-2 সেশনে আসছিল। এখানে বলা হচ্ছে ভাই একটি তেজস্ক্রিয় বস্তুতে 10^10 এতটি পরমাণু আছে, ঠিক আছে।
তার বলছে বস্তুটির অর্ধেক হচ্ছে ভাই 2000 দিন। বলছে 5000 দিন পর কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে, এটা আমাকে মূলত বের করা লাগবে। ঠিক আছে, আমরা এখন যদি অ্যানসারটা করি, আমাকে বলছে ভাই শুরু মানে বস্তুতে এতটি পরমাণু আছে, তার মানে শুরুতে যে পরমাণু সংখ্যা ছিল সেটা হচ্ছে ভাই 10 আচ্ছা ঠিক আছে, এতটি পরমাণু আছে। তার বলছে বস্তুটির অর্ধেক হচ্ছে 2000 দিন, তার মানে টি হাফের যে মান, টি হাফ অর্ধেক হচ্ছে ভাই 2000 এত। ঠিক আছে, তারপর বলছে 5000 দিন পর কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে। আচ্ছা আমরা সূত্রটা কি জানি ভাই, n ইকুয়াল টু n নট e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। ঠিক আছে, তো আমাকে বলছে ভাই কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে, এটার মানে হচ্ছে আমাকে n বাই n নটের মান ওরা ভাই বের করতে বলছে। এটাই হচ্ছে কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে, অর্থাৎ n বাই n নটের যে মান সেটা আমাকে মূলত বের করা লাগবে। তো দেখো আমি কি করলাম, n নট কে এদিকে নিয়ে এসে ভাগ করলাম e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। তো দেখো ভাই আমার যে ল্যামডার মান, ল্যামডা আমি কই থেকে পাবো, এই যে এখানে অধ্যায় আছে এখান থেকে আমি ল্যামডার মানটা পেয়ে যাব। তারপর আমার টি, এই টি এর মান ওরা বলছে ভাই কতদিন, এই যে 5000 দিন পর, মানে সময়ের মানটা বলছে ভাই 5000 দিন। তাহলে দেখো আমি ল্যামডার মানও জানি, টি এর মানও জানি, তাহলে এই ভগ্নাংশের মানটাও আমি কিন্তু জানি, জাস্ট আমাকে মানটা বের করা লাগতেছে। তো দেখো n by n নট ইকুয়াল টু e পাওয়ার মাইনাস ল্যামডা জায়গায় আমি লিখবো ভাই ln2 বাই টি হাফ ইনটু টি। ঠিক আছে, তো আমি এখন লিখবো n বাই n নট ইকুয়াল টু e পাওয়ার মাইনাস ln2 তো একটা নির্দিষ্ট সংখ্যা, টি হাফের মান ওরা বলছে ভাই কত, এই যে অর্ধেকের মান বলছে ওরা ভাই 2000 দিন, দশক শতক আছে ইনটু এখন টি, এটা হচ্ছে সেই সময় যে সময়ের কথা ওরা বলছে, এই সময়টা বলছে ভাই কত 5000 দিন, এখানে আমি লিখবো 5000। তাহলে অতএব n বাই n নট এই যে মানটা, আমি যদি এই সিম্পল ক্যালকুলেশনটা করি তাহলে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব, যেটা ওরা বের করতে বলছে। তো আমি জাস্ট ক্যালকুলেশনটা এখন করব, ই পাওয়ার মাইনাস ln2 ডিভাইডেড বাই 2000 ইনটু 5000। তাহলে আমার যে কাঙ্ক্ষিত ভগ্নাংশ অর্থাৎ n বাই n নটের যে অনুপাত সেটা আসছে 0.1768, এটা হচ্ছে আমার মূলত অ্যানসার। এই ছোট সাধারণ অঙ্কটা কোথায় আসছিল ভাই, বুয়েটে 1-2 সেশন। ঠিক আছে, অনেক সোজা না? হ্যাঁ, আমরা এখন বুঝে অঙ্কটা সলভ করছি, ওই জন্য আমাদের কাছে কি মনে হচ্ছে ভাই, সোজা মনে হচ্ছে। তো আশা করি আমরা সবাই বুঝছি, এ পর্যন্ত ছিল এই অঙ্কটা। তবে আমরা মাত্র যে প্রশ্নটা সলভ করলাম, যেটা বুয়েটে 1-2 সেশনে ভর্তি পরীক্ষা আসছিল, আশা করি আমরা সবাই এই প্রশ্নটা বুঝতে পারছি। আমরা আমাদের আজকের এই লেকচারকে এই পর্যন্তই সীমাবদ্ধ রাখবো। আজকে মূলত আমরা বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলো ভাইয়া ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া। আশা করি আমরা এই প্রশ্নগুলো সবাই বুঝতে পারছি। তেজস্ক্রিয়তা টপিক্সের যে প্রশ্নগুলো বাকি ছিল আমরা মোটামুটি আজ থেকে সবগুলো কমপ্লিট করে ফেললাম। তেজস্ক্রিয়তা টপিক্সের উপরে আর তেমন কোনো নতুন প্রশ্ন আমাদের কাছে নেই, যদি থাকে তাহলে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরো সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে মূলত তেজস্ক্রিয়তা টপিকসটা আমরা শেষ করলাম। আগামী লেকচার থেকে আমরা বন্ধন শক্তির যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা শুরু করব। তোমাদের কাজ হচ্ছে ভাই, আমরা যে প্রশ্নগুলো ইতিপূর্বে সলভ করে আসছি বা আজকে সলভ করলাম সেগুলো নিয়মিতভাবে প্র্যাকটিস করবা। নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে তোমরা কিন্তু দক্ষতা অর্জন করতে পারবা এই বিষয়গুলোর উপরে। তার মানে প্র্যাকটিসের বিকল্প কোনো কিছুই নেই। তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে অবশ্যই তোমার সর্বোচ্চটা দিয়ে, তোমার যতটুকু সামর্থ্য হচ্ছে সেই সর্বোচ্চটা দিয়ে তোমাকে প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো আজকে আমরা এ পর্যন্তই রাখবো। দেখা হবে ইনশাল্লাহ আগামী লেকচারে বন্ধন শক্তির নতুন টপিকসটা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।